ছোট্ট বন্ধুরা, তোমাদের বৈষয়ী আজকে আবার তোমাদের একটা গল্প শোনাবে বলে একদম রেডি। এই যে কিছুদিন আগে আমরা সবাই মহা সমারোহে কী করলাম না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলাম। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তিনি যেটা করতেন ছোটোবেলা থেকে সেটা তো অনেক কিছু শিখতেন, তার সঙ্গে সঙ্গে ভাবতেন অনেক বেশি। এই যে ভাবনা, এটাকেই আমরা কল্পনা বলি, মনে মনে ভাবা। তো সেই মনে মনে ভেবে রবীন্দ্রনাথ ঠাকুর কী করতেন, আর সেই ভাবনাগুলো যখন উনি বড় হলেন, যখন তিনি কবিতা লিখতে শুরু করলেন, সেই কবিতায় আমরা কেমনভাবে সেই ছোট্টবেলাকার ভাবনাগুলোকে দেখতে পেলাম। এখন আমরা সেইগুলোই আমি তোমাদেরকে শোনাবো। তো কী হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের তো খুব অল্প বয়সে মা চলে গেছেন, তাহলে তিনি একা থাকেন চাকরদের অনুশাসনে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কী ছিল না, একটা খাজাঞ্চিখানা ছিল। খাজাঞ্চিখানা মানে যেখানে তারা তো জমিদার ছিলেন, অনেক জায়গা থেকে টাকা পয়সা সব প্রজারা এসে দিত, সেগুলোর হিসেব নিকেশ করা, সেগুলো সিন্ধুকে রাখা, যে বাড়িটায় হতো সেই বাড়িটাকে বলা হতো খাজাঞ্চিখানা। সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুমাদের সময়কার একটা পালকি ছিল। সেই পালকিটা অনেকটা চওড়া, একদম রাজাদের মতন, আর তার যে বড় বড় লাঠি দুটো ছিল, ডান্ডা, সেখানে ৮ জন বেহারা, বেহারা মানে যারা পালকি বহন করে নিয়ে যায়, তারা পরপর ৮ জন দাঁড়াতে পারত। তাদের হাতে কি ছিল, সোনার কাকন, কানে মোটা মোটা মাকড়ি মানে মোটা মোটা রিং, হ্যাঁ, আর গায়ে লাল রঙের হাত কাটা একটা ফতুয়া, যেটাকে মেরজাই বলে। আর তারা কি করত না, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রঙিন মেঘের মতো তারাও পুরনো দিনের যে অনেক ঐতিহ্য, অনেক জাঁকজমক, তাদের মতন তারাও হারিয়ে গিয়েছিল। তো সেই পালকিটা কী ছিল না, তোমার সেই পালকিটার ওপরে কারোর আর কোনো ছিল না, কারণ পালকিটা পুরনো হয়ে গিয়েছিল। সেখানে যেখানে বসতো সেই গদির নারকেলের ছোবড়া বেরিয়ে এসেছে, তারপরে নানা জায়গাটায় রং উঠে গেছে। তো সেই জন্য সেইটার ওপরে কেউ নজর দিত না। আর রবীন্দ্রনাথ তখন ছোট্ট ৭-৮ বছর বয়স। তিনি কি করতেন, সকলের চোখ এড়িয়ে সেই পালকিটার ভেতরে ঢুকে বসে নানা কথা ভাবতে থাকতেন। তখন কি হলো, তিনি ভাবতে ভাবতে কখনো সমুদ্রের মাঝখানে যে দ্বীপ, সেখানে চলে যাচ্ছেন। আবার কি হচ্ছে না, তিনি জঙ্গলের ভেতর চলে যাচ্ছেন। কারণটা কি, কারণটা হচ্ছে যে সেখানে তো তাকে কেউ বলার নেই, আর আমাদের মন তো সব জায়গায়, এক জায়গায় বসে থেকে অনেক অনেক জায়গায় চলে যেতে পারে। তো তখন কি হতো না, যত সূর্য উঠছে মানে দুপুর হচ্ছে, হ্যাঁ, আর তাদের দেউড়িতে মানে যে প্রধান দরজা, সেইখানে ঘণ্টা বাজছে। তো সেই 12টার সময় সেই সাবেককালের রাজবাড়ি, সেখানে সিংহ দরজায় সভাভঙ্গের ঢাক বাজছে। রাজা তখন কী করবেন না, সভা শেষ করে চন্দনের জলে স্নান করতে যাবে। এই সমস্ত তিনি ভাবছেন। সেই সময়ে কি হতো, তিনি কেন একা থাকার সময় পেতেন না, যারা যে পরিচারকরা তাকে দেখভাল করতেন, তারা তো খেয়ে দিয়ে একদম দুপুরবেলার যেটা ঘুম বলে সেই ঘুম দিচ্ছে। সেই জন্য তিনি নিশ্চিন্তে সেই পালকির ভেতরে বসে নানা কথা ভাবতেন। বলছেন যে তিনি যে পালকিতে বসে আছেন, সেই পালকির বেয়ারাগুলো আসলে হাওয়া, তারা তিনি যেমন বলছেন তেমনভাবেই সেই পালকিটাকে নিয়ে যাচ্ছে। কখনো তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আবার কখনো তিনি অনেক দূর দেশে, যে দেশের বইগুলো তিনি নিজেই নাম দিয়েছেন,
সেখান দিয়ে যাচ্ছে, আবার কখনো বনের ভিতর দিয়ে। যখন বনের ভিতর দিয়ে যাচ্ছেন তখন একেবারে বাঘের চোখ জ্বলজ্বল করছে, গা ছমছম করছে। আর সঙ্গে কে আছেন না বিশ্বনাথ শিকারী। তিনি কি করলেন, সেই বাঘের চোখ দেখেই বন্দুক উঁচিয়ে দম করে গুলি ছুঁড়ে মারলেন। ব্যাস, সব চুপ। তারপরে এক সময় পালকির চেহারা বদলে গিয়ে হয়ে গেল ময়ূরপঙ্খী। ময়ূরপঙ্খী কী বলো তো, বড় নৌকো, যার মুখটা ময়ূরের মতন, ভেসে চলেছে সমুদ্রে রাজপুত্র হয়ে। সেখানে কোনো ডাঙা দেখা যায় না, দাঁড় পড়ছে ছপ ছপ ছপ, তার মানে বৈঠা, যেটা দিয়ে নৌকোটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ঢেউ উঠতে থাকে দুলে দুলে, ফুলে ফুলে। মাল্লারা ভয় পেয়ে গেছে, বলছেন সামাল সামাল, ঝড় উঠল। তখন কি হলো, সেইখানে সেই হালের কাছে যে শক্ত করে লাঠিটা ধরে আছে, কোনোভাবেই নৌকাকে ডুবতে দেওয়া যাবে না, কোনোভাবেই বেপথে যাওয়া যাবে না, সেই হাল ধরে আছে কে জানো, আব্দুল মাঝি। তাকে কেমন দেখতে, ছুচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, আর মাথাটা ন্যাড়া। রবীন্দ্রনাথ তাকে চিনতেন, কেন না সে আসতো তার দাদাকে পদ্মা নদী, এখন যেটা আমাদের প্রতিবেশী বাংলাদেশ, সেই পদ্মা নদী থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম দাদার জন্য নিয়ে আসতো। তো আমরা যেমন গল্প শুনতে ভালোবাসি, তোমরা গল্প শুনতে ভালোবাসো, সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরও গল্প শুনতে ভালোবাসতেন। তিনি তখন বললেন যে আব্দুল মাঝির কাছে তিনি একটা গল্প শুনেছিলেন। সেই গল্পটা এখন আমি তোমাদেরকে বলছি। একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গেছে। হঠাৎ এলো কালবৈশাখী, আকাশ কালো করে, ভীষণ ঝড় উঠেছে, নৌকো প্রায় ডুবে ডুবে যাচ্ছে। আব্দুল তখন দাঁতে রশি কামড়ে, রশি মানে মোটা দড়ি, ঝাঁপিয়ে পড়লো জ্বরে। সাঁতারে উঠল, কোথায় গেল সাঁতার দিয়ে, না ওই নদীর মাঝখানে মাটি পড়ে 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 যখন ডাঙা ভেসে ওঠে তাকে চর বলে, সেই সাঁতরে চরের ওপরে উঠল। কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত তাড়াতাড়ি শিগগিরই শেষ হয়ে গেল, সেটা কিন্তু কবির একদম না পছন্দ। নৌকোটা তখন কি হলো, ডুবলো না, অমনিই বেঁচে গেল, এটা গল্প নয়। বারবার তিনি বলতে লাগলেন, ও আব্দুল বলো না, তারপর কি হলো তারপর? তখন সে বলল, তারপরে সে এক কাণ্ড, দেখি একটা নেকড়ে, ইয়া তার গোপজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়ায় যেমনি লাগলো, গাছটা পড়ে গেল ভেঙে পদ্মা নদীতে। বাঘ ভায়া আর কি করে, সেও ভেসে চলেছে জলের স্রোতে। খাবে খেতে 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 সে কোনো রকমে এসে চড়ে উঠল। তাকে দেখে, আব্দুল তো খুব বুদ্ধিমান, খুব চালাক মানুষ ছিলেন, সেই রশিতে কি করলো, ফাঁস লাগালো। যেই না এত বড় বড় চোখ করে, চোখ পাকিয়ে সে আব্দুলের সামনে এসে দাঁড়িয়েছে, কেন কি সাঁতার কেটে তো বাঘমশাইয়ের খিদে পেয়ে গেছে, তাহলে এবার আব্দুলকে সে খাবে, তার জিভ দিয়ে জল পড়ছে। তখন কি হলো না, আব্দুলকে সে তো চেনে না, সে তো ভাবছে একেই আমি খাবো, কিন্তু আব্দুল যে কত বুদ্ধিমান সেটা তো আর সে জানে না। সে তখন সেই বাঘকে বললো, আও বাছা আও আও বলে, সেই যেই না তার সামনে দুপা তুলে দাঁড়িয়েছে, অমনি তার গলায় ফাঁস আটকে দিয়েছে। ব্যাস, আর সে যায় কোথায়, ফাঁস গলায় আটকে তার তো জিভ বেরিয়ে এসেছে। এই পর্যন্ত শুনে রবীন্দ্রনাথ খুব দুঃখ পেলেন, বললেন, আব্দুল সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যে কি, নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো, তাহলে কি করব আমি এখন? ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গুণ টানিয়ে নেওয়া মানে কি, একটা মোটা দড়ি নৌকার মাস্তুল, যে লম্বা ডান্ডাটা নৌকার মাঝখানে থাকে, সেটার সঙ্গে বেঁধে নিয়ে যখন আর নৌকো যেদিকে যাচ্ছে সেদিকে হাওয়া বইছে না, উল্টো দিকে বইছে, তখন তো খুব মুশকিল হয়। তখন নদীর পাড় দিয়ে
ওই দড়ি টেনে টেনে নৌকোকে নিয়ে যাওয়া হয়, এইটাকে গুণ টানা বলে। তখন কি হলো, সেই রকম করে 20 ক্রোশ রাস্তা। 20 ক্রোশ, ক্রোশ তো আমরা শুনিনি, তুমি শুনেছ? ক্রোশ হচ্ছে 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার। আমরা যে দূরত্ব মাপি তাকে তো কিলোমিটার বলে। 3 কিলোমিটার রাস্তার সমান। তাহলে চিন্তা করো, 20 মানে 20, 20 ইন্টু 3, তার মানে 60 কিলোমিটার রাস্তা প্রায়। সেই বাঘকে দিয়ে সে নৌকাটাকে টেনে নিয়ে গেল। সে যে রাস্তায় যেতে 10-15 ঘন্টা লাগতো, সেই রাস্তা সে পৌঁছে গেল মাত্র 1.5 ঘন্টায়। তারপরের কথা জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। এ কথা বলে আব্দুল তার গল্প বলা শেষ করল। তখন রবীন্দ্রনাথের এটুকুনিতে তো মন ভরল না। তিনি বললেন, আচ্ছা বাঘ তো হলো, এবার একটা কুমিরের গল্প বলো। আব্দুল বলল, জলের ওপরে তার নাকের ডগা দেখেছি অনেকবার। নাকের ডগা মানে নাকের সামনের অংশটা। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় যেন বিচ্ছিরি একটা হাসি আসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, কিন্তু তার লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেঁধে নিয়ে ডাঙায় বসে দা দিয়ে বাখারি যাচ্ছে। বাখারি মানে হচ্ছে ফালি ফালি করা বাঁশের টুকরো। তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদী থেকে কুমিরটাও উঠে এসে সেই পাঠার পাটা ধরে, ঠ্যাংটা ধরে জলে টেনে নিয়ে চলেছে। অমনি বেঁধে নিয়ে একেবারে লাফ দিয়ে বসল। তার ওপর দা দিয়ে সে সেই দানো গিরগিটি, অনেকটা গিরগিটির মতন দেখতে তো কুমিরটাকে, সেই জন্য বলছে একদম দানবের মতন গিরগিটির ওপরে একদম পচ পচ করে তার গলায় আঘাত করতে লাগলো। ব্যাস, ছাগলছানা ছেড়ে সেই জন্তুটা ডুবে পড়লো জলে। তখন কি হলো, আবার রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, তারপরে? আব্দুল বললেন, তারপরের খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে, চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো। দেখো, একটা বার চর বললাম, সেই চর কোথায় না, নদীর মাঝখানে ভেসে ওঠা ভূখণ্ড, মাটির জায়গা। আবার এই চর মানে কিন্তু হচ্ছে দূত, যে খবর নিয়ে আসে। তাহলে দেখো, একটা শব্দই আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। বানান একটাই, চ বয় শূন্য র, যাই হোক গে। কিন্তু আব্দুল তো আর আসেনি, সে হয়তো খোঁজ নিতে গেছে। রবীন্দ্রনাথেরও আর তারপরের গল্প জানা হয়নি, সেই জন্য আমরাও আর জানতে পারলাম না। কিন্তু ওই যে তোমাদের বলছিলাম কল্পনার কথা, এই যে রবীন্দ্রনাথ ময়ূরপঙ্খী নৌকো চড়ে যাচ্ছেন, দাঁড়াচ্ছেন, সেইটা আমরা শিশু কাব্যগ্রন্থে নৌকা যাত্রা কবিতায় পাই। তিনি বলছেন, মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারও কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। তাহলে দেখো, এই নৌকাযাত্রা কবিতাটা যাদের শুনতে ভাল লাগবে, তাহলে তোমরা শিশু কাব্যগ্রন্থ থেকে পুরো কবিতাটা পড়বে, পড়ে কেমন লাগলো আমাকে জানাবে। আবার দেখো, এই যে পালকিতে বসে আছে, এই পালকি, এই যে বাহনটা, এটাও কিন্তু রবীন্দ্রনাথের খুব পছন্দের। সেই শিশু কাব্যগ্রন্থে একটা কবিতা আছে না, বীরপুরুষ, সেইখানে তিনি হচ্ছেন সেই কবিতার যিনি কথক, তিনি বীরপুরুষ, একটা ছোট্ট ছেলে। সে বলছেন এই যে মনে করা, হ্যাঁ, মনে মনে যদি আমরা অনেক কিছু ভাবি, চিন্তা করি যে আমি এই কাজগুলো করব, এইগুলো করব, তাহলেই দেখবে যে আমরা একদিন নতুন নতুন কাজ করে সবাইকে কী করব, অবাক করে দেব, আর নিজেও আনন্দ পাবো। রবীন্দ্রনাথ সেই বীরপুরুষ কবিতায় লিখছেন, মনে করো যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, ঠকপকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। তাহলে দেখো, ছোটোবেলায় তিনি ওরকম ভেবেছিলেন বলেই, কল্পনা করেছিলেন বলেই বড় হয়ে তিনি কিন্তু কী করলেন না, এই কবিতাগুলো লিখেছিলেন। তাহলে তোমাদের যাদের এই কবিতাটা পড়ে বা মানে এই গল্পটা শুনে ভালো লাগলো, তারা লাইক করে দিও আর শেয়ার করো তোমার অন্য বন্ধুদের শোনানোর জন্য, যে দেখ কী সুন্দর একটা গল্প। আর সাবস্ক্রাইব করে দিলে সমস্ত গল্পের নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। ব্যাস, ইউটিউব চ্যানেলে এসে ক্লিক করলে তুমি শুনতে পাবে আমার গল্প। ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা।